শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত একজন মানুষ, পরিচিত একটি মুখ বাংলাদেশের রাজনীতিতে, রাজনীতিবিদ না হয়েও যার অনেকখানি প্রভাব রয়েছে বর্তমানে। সাথে রয়েছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আওয়ামী লীগের দেয়া রাজাকার ট্যাগিংও কোনো কোনো ক্ষেত্রে ঠিক ছিল বলে আপনি মনে করেন, সবার বেলায় না হলেও? বা পাকিস্তানের প্রেতাত্মা দেয়া ট্যাগিং দেওয়া ভুল কিছু না, যদি যদি তাদের এরকম কোনো দলীয় ইচ্ছা থেকে থাকে, যদি জামাত শিবির সাপোর্টার হয়ে থাকে, তাই কি মনে করেন? মানে বাংলাদেশে তো রাজাকার ছিল, মানে মুক্তিযুদ্ধের সময় তো রাজাকার ছিল। তো কেউ যদি রাজাকার এবং এই রাজাকার যেই যেই কারণে সৃষ্টি হয়েছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, সে যদি সেই আদর্শকে, সেই স্বপ্নকে এখনো ধারণ করে, তাকে তো রাজাকার এবং রাজাকারের আদর্শের উত্তরসূরি বললে তার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, যদি সে এখনো মনে করে। পাকিস্তানের প্রেতাত্মা মানেটা কি? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আবার একসাথে হয়ে যাবে, এই স্বপ্ন যারা দেখে, এরকম কি কেউ আছে? যদি কেউ থাকে তাহলে নিশ্চয়ই তাকে পাকিস্তানের প্রেতাত্মা বলুক বা ভূত বলুক বা জিন বলুক, সেটা বলা যেতে পারে। কিন্তু শেখ হাসিনার দল যারা আয়নাঘরকে বিলিভ করে না, মনে করে আয়নাঘর ভুল, আয়নাঘর বানানো হয়েছে, এবং শেখ হাসিনা তো নিজেই বলে আমার অপরাধটা কি, ও তো জানেই না ওর অপরাধ, ওর তো জানেই না ও কিছু কোনো অপরাধ করছে, এবং আওয়ামী লীগ তো মনে করে যে তারা কোনো অপরাধ করেনি। যদি সেটাই করে থাকে, হ্যাঁ, তো তাহলে তাদেরকে ফ্যাসিস্ট বলার ক্ষেত্রে সমস্যা কোথায়? যদি কেউ বলে যে আমি রাজাকারি করছিলাম বা রাজাকাররা ভালো কাজ করছে, যদি কেউ বলে, তাকে অবশ্যই ত্যাগ করা যায়, হ্যাঁ। কিন্তু যদি এটা কেউ না বলে থাকে, তাহলে তাকে আমি রাজাকারই বলবো কেন, বা পাকিস্তানের প্রেতাত্মাই বলবো? দাদা, 5ই আগস্টের পর বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক শক্তির এক ধরনের নব উত্থান লক্ষ্য করা যায়, এই বিষয়ে কি আপনি একমত? হেগেলের একটা থিওরি আছে, ডায়ালেকটিক্স এর থিওরি। সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সট্রিমে যাই, আর একটা এক্সট্রিম একই সাথে তৈরি হয়। হ্যাঁ, আমি যদি আলট্রা সেকুলার হই, তাহলে আলট্রা ইসলামিস্ট শক্তি দাঁড়াবে, পেন্ডুলামের মতো আর কি। এটা এরকম দুলবে দুলবে, দুলে দুলে একটা জায়গায় এসে থিত হবে। তো যেভাবে ইসলামকে কোপানোর রাজনীতি করেছে হাসিনা, তার ফলে একটা ইসলামী রাজনীতির উত্থান হবেই, এটা খুবই ন্যাচারাল। বাংলাদেশের জন্য এটা কতটা ভালো, কতটা খারাপ? এটা ভালো খারাপের কিছু না। মানে ধরা যাক যে ম্যাগনেটিক ফোর্স, পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স আছে। এখন যদি আমি বলি পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স পৃথিবীর জন্য কতটুকু ভালো বা Primacy in build German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. খারাপ, এটা তো হবে না, তাই না? মানে এইটা রাজনীতির বৈশিষ্ট্য। যদি এটা কেউ বলতে চায় যে ইসলামপন্থী রাজনীতির কেন উত্থান হলো, তাহলে তার আগে বলতে হবে তুমি ইসলামকে কুপাইতে গেছিলা কেন? তুমি একটা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতে গেছো, তুমি একটা ইন্ডিয়ান পলিটিক্সকে বাংলাদেশে এস্টাবলিশ করতে গেছো, সেই জন্যই এটার উত্থান হয়েছে, এবং এটা তোমার দোষ। তোরে ভাই, যদি দোষ হয় কেন, এটা তোমার দোষ। তুমি যদি ইসলামকে না কুপাইতা, তাহলে এই ঘটনাটা ঘটতো না। দাদা, এই সময় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষা বা মব ট্রায়াল, কোট আনকোট, এইটা কন্ট্রোল করতে বলা হয় সরকার অনেকখানি ব্যর্থ, এবং নানা জায়গায় মানুষ নিজের হাতেই দায়িত্ব নিচ্ছে কাকে শাস্তি দেওয়া যাবে, কাকে শাস্তি থেকে বাঁচানো যাবে, এই সব কিছু। এবং এই দোষে আপনাকেও অনেকখানি দুষ্ট করা হয়, আপনি নাকি উস্কে দেন মব জাস্টিস। 25 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে আপনার বক্তব্য অনেকখানি কাজে লেগেছে বলে মনে করেন অনেকে। আবার আপনারই মানে আগের রাজনৈতিক দল সিপিবি, তার অফিস ভাঙার ক্ষেত্রেও আপনার কথা শোনা যায়, কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিপিবির অফিস তো ভাঙা হয়নি, হ্যাঁ, এবং সিপিবির অফিস আমি ভাঙার কথাও বলিনি। আমি বলছি সিপিবির অফিস দখল নিতে, জনতা দখল নিতে। এবং আমি যেটা বলেছি, দখল নিলে কি আর অক্ষত রাখে? দখল নিয়ে এটা জনতার অফিস বানাতে বলছি। এটা আমি আরো অনেক কিছু বলেছি, যেমন ছায়ানটকে আমি বলেছি ছাগলের খোয়ার বানাবো, হ্যাঁ। তারপরে সিপিবি, আমি যেদিন সিপিবি কেন করেছি, এটার পিছনে কারণ আছে। কারণ লাকি আক্তারেরা, ছাত্র ইউনিয়ন, সিপিবি, বাম, এরা মিলে প্রফেসর, ওই দিন ইয়ে আছে, গুতেরেস আছে, ওই দিন তারা বিক্ষোভ করবে, ধর্ষণ বিরোধী বিক্ষোভ করবে বলে একটা ঘোষণা দিয়েছিল। আমি ওদেরকে ওখান থেকে বিরত করার জন্য আমি সিপিবি অফিস দখল নেওয়ার কথা বলেছিলাম। এবং ওই দিন রাত্রিবেলা সিপিবির জেনারেল সেক্রেটারি রুহিন হোসেন প্রিন্স, আমরা একসাথেই রাজনীতি করছি, সে আমাকে ফোন দিছে, একাধিকবার ফোন দিছে, এবং বলছে এটা ইয়ে করেন, এই ঝামেলা করেন না, এটা দেখতেছি এটা কি করা যায়, এবং কালকে প্রোগ্রাম হবে না। এবং আমিও বলছি যে ঠিক আছে, কালকে কিছু হবে না, এবং পরের দিন কিছু হয়নি। হ্যাঁ, কেউ যাইও নি ওইখানে, ওরাই গেছে। এবং সিপিবি যদি ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান হেজিমনির রাজনীতি যদি চালু রাখে, সিপিবি অফিস আমি দখল নেব, আজ হোক কাল হোক আমি দখল। এটা হুমকি? আমি
নিশ্চয়ই, আমি সিপিবির এক্স মেম্বার না, আমি তো সিপিবি আমারও পার্টি, আমার পার্টির অফিস আমি দখল নেবো তো কে দখল নেবে, তাই না? আমাকে বের করে দিয়েছে সিপিবি থেকে, আমি ওদেরকে বের করে দিয়ে সিপিবির অফিস দখল নেবো, এটা কেন বের রাজনীতি? করলো আপনাকে? আমাকে বহিষ্কার করছে। আমি কেন হেফাজতের গণহত্যার বিরোধিতা করলাম, আমি কেন মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটা লিখলাম, এটা পার্টি লাইনের বিরুদ্ধে। এবং ওই সময় সিপিবির এম এম আকাশ, সে একটা পত্রিকায় কলাম লিখছিল যে রাষ্ট্রশক্তি ব্যবহার করে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে যদি নিশ্চিহ্ন এবং নির্মূল করার চেষ্টা করে সরকার, তাহলে সেখানে আমাদেরকে বাগড়া দেওয়া না উচিত। এইটাতে আমি সিপি পার্টির ভেতরে আমি আকাশের বহিষ্কার চাইছিলাম, বলছিলাম এটা ফ্যাসিস্ট বয়ান, আকাশকে বহিষ্কার করতে হবে, এবং এটা পার্টির বক্তব্য কিনা সেটা পার্টিকে বলতে হবে। এইটা নিয়েই পার্টির সাথে দ্বন্দ্ব, এবং ফাইনালি আমাকে বহিষ্কার করবে। আর 32 নম্বরের বাড়ি ভাঙা? আচ্ছা, 32 নম্বরের বাড়ি ভাঙা, 32 নম্বরের বাড়ি ভাঙতে তো আমি ডাক দিয়েছি, এটা তো এটা ডকুমেন্টেড। এবং 32 নম্বর বাড়ি ভাঙার যদি কোনো প্রাইড কেউ আমাকে দিতে চায়, তাহলে আমি সেটা অবশ্যই কৃতজ্ঞ চিত্তে আমি সেটা গ্রহণ করব। এবং আমি ওটা ফ্যাসিস্ট আইকন হিসাবে মনে করি, এবং ওটা ভেঙে দেওয়া 5ই আগস্টই দরকার ছিল, গুড়িয়ে দেওয়া দরকার ছিল, গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ যদি আবার ফিরে আসার চেষ্টা করে এবং আবার যদি ফ্যাসিস্ট রাজনীতি করার চেষ্টা করে, আমি বলছি টুঙ্গিপাড়া পর্যন্ত কার্পেট বোমা মেরে আমি উড়াই দেবো দরকার। আপনার কি মনে হয় না এটা বাংলাদেশে অস্থিরতা এবং বিভেদ তৈরি করবে আরো বেশি? কারণ একটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক তো এখনো আছে, আওয়ামী লীগ সমর্থকরা এখনো বাংলাদেশে এক্সিস্ট করে। আচ্ছা, নিশ্চয়ই ইউরোপে ফ্যাসিস্টের সমর্থকরা আছে, হিটলারের সমর্থকরা আছে, নব্য ফ্যাসিস্টরা আছে, তাদেরকে কি রাজনীতি করতে দেওয়া হয় ইউরোপে? ফ্যাসিস্টরা সবসময় একটা পপুলার পার্টি। আওয়ামী লীগের জনসমর্থন ছিল, থাকবে, এবং ভবিষ্যতেও থাকবে। হিটলারের জনসমর্থন আছে তো এখন। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে কি আপনি অস্বীকার করবেন? মুক্তিযুদ্ধে কি অবদান ওনার? মুক্তিযুদ্ধ মানে যদি এটা 1971-এর 25শে মার্চ থেকে শুরু করে 1971-এর 16ই ডিসেম্বর হয়, এই সময়টা যদি আমি মুক্তিযুদ্ধ বলি, এর আগে কি মুক্তিযুদ্ধের ফিল্ড তৈরির কোনো ঘটনা নেই? 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ, 6 দফা, এগুলোর কি কোনো অবদান নেই 71 তৈরির জন্য? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। তো সেগুলোতে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদান কি নেই? সবচেয়ে বড় অবদান হচ্ছে যে উনি 1971-এর 25শে মার্চ স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা দিয়েছেন। যদি উনি ধরা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, কারণ উনি যে কম্প্রোমাইজ করে ফেলতেন। উনি 1971-এর 23শে মার্চ পর্যন্ত উনি বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হোক, এটা আমি মিন করি। তবে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা খুবই কমপ্লেক্স একটা ইতিহাস। ইন্ডিয়ার পলিসি কিভাবে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আর একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার দিকে ধাবিত করেছে, এবং নানাভাবে এইটাকে একটা রিকনসিলিয়েশনকে, একটা নেগোসিয়েশনকে বাধাগ্রস্ত করা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে, শেখ মুজিবের মাধ্যমে। সেটা আমি এটা এক্সপ্লেন করবো, সেটা একটা বিশাল আলোচনা। সেই আলোচনাটা করার সুযোগ আজকে হবে না। কিন্তু যদি এমনি বলা হয় যে মানে মুক্তিযুদ্ধের স্বাধীনতার নেতাকে, হ্যাঁ, শেখ মুজিব স্বাধীনতার অবিসংবাদিত নেতা, এটাতে আমার তাহলে তার বাড়িটা ভাঙা, তার এটা ভাঙার কি মানে স্বাধীনতার অবিসংবাদিত নেতার সাথে তার বাড়ি ভাঙার কি সম্পর্ক? হ্যাঁ, একজন অবিসংবাদিত নেতা আপনি বলছেন, তিনি এই বাড়িটাতে থেকেছেন, 32 নম্বরের বাড়ি। এইভাবে কি বুলডোজার দিয়ে মানে গুড়িয়ে ফেলাটাকে আমাদের মানে অধিকার রাখি কিনা আমরা, কিংবা এটাও কি একটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা না যে জনগণকে এটা ভেঙে দিচ্ছে এতদিন পরে? ওই সময়টা তার বিপ্লবের সময় না, 5ই আগস্ট না, তারও অনেক পরে। আমরা তো বলি যে জুলাই চলমান, তাই না? তো বিপ্লবের সময় না, মানে এখনো বিপ্লবের সময়, এখনো সেটা করা যায়। হ্যাঁ, সরকার বাধা দেয়নি, চাইলে বাধা দিতে পারত, কিন্তু বাধা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। বা যেভাবেই হোক, এখানে আসলে এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছিল যে ওখানে বাধা দিতে গেলে একটা তীব্র চরম একটা রক্তপাত হতো, এবং সেটা সম্ভবত সরকার এড়াতে চেয়েছে। 32 নম্বর তো সেই ফ্যাসিবাদের তীর্থভূমি। এইরকম তো অনেক আইকন থাকে যেটা এক সময় গৌরবান্বিত ছিল, পরে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়, তাই না? অনেক কিছু ছিল, মানে ধরা যায় যে সোভিয়েত ইউনিয়নের রুশ বিপ্লবের যে আইকন গুলো ছিল, লেনিনের কি সোভিয়েত ইউনিয়নের কোনো ভূমিকা নাই? ইতিহাসে কোনো ভূমিকা নাই তাকে পরাশক্তি করে তোলার ক্ষেত্রে? আছে, নিশ্চয়ই আছে। তো তাহলে তাদের আইকন গুলোকে কেন ভেঙে দেওয়া হলো? কারণ একটা সময়, ইতিহাসের একটা সময়, একটা জিনিস যতখানি আদরণীয় থাকে, যতখানি ভালোবাসার জায়গা হিসেবে থাকে, সবার শ্রদ্ধার জায়গা হিসেবে থাকে, সেই শ্রদ্ধার জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই জিনিসটা তো, এটা তো একটা ইটকাট পাথরের একটা জিনিস, তাই না? এটা তো কোনো প্রাণ নাই। হ্যাঁ,
তো ওইটার প্রাণটা কি ছিল? ওটার প্রাণটা ছিল হচ্ছে যে এটার সাথে মানুষের আশা আকাঙ্ক্ষার একটা মিল ছিল, আশা আকাঙ্ক্ষার একটা সাযুজ্য ছিল, আশা আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল। তো আশা আকাঙ্ক্ষার জায়গাটাই যদি ধ্বংস হয়ে যায় এবং ওইটাই যদি মানুষকে নিপীড়নের আদর্শিক ভূমি হয়, ওই ইট কাঠ পাথরটা। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. তাহলে ওই ইট কাঠ পাথরটাকে ধ্বংস করে দেওয়াটা উচিত, তাই না? এটা তো ওই সেকুলারদেরই কথা, তাই না? বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো। তো বৎসরের আবর্জনা, ওটা এখন আবর্জনাতে পরিণত করে দেওয়া হয়েছে। সেইটা ওই সময় ছিল একটা সময়, সেই সময়টা পার হয়ে গেছে এবং তারপরে এই ইট কাঠ পাথর এটা আবর্জনা হিসেবেই ছিল এবং বাংলাদেশে ফ্যাসিবাদের সফট পাওয়ার হিসেবে ছিল, সেটাকে ধ্বংস করবে। দাদা, আপনার বিরুদ্ধে যে কথা বলা হয় তার মধ্যে একটা এখন অন্যতম জনপ্রিয় হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালসের যে মিল্টেফোসিন, আমি উচ্চারণটা ঠিক করেছি কিনা আমি জানি না, সেই ওষুধ মানে কালাজ্বরের যে ওষুধ, সেই ওষুধের একটা কেলেঙ্কারি কোট আনকোট, সেটার সঙ্গে আপনি জড়িত ছিলেন। আপনার জন্য এই ভুয়া ওষুধে অনেক শিশুর প্রাণ গিয়েছে বলা হয়। আপনি এটা সম্পর্কে বিভিন্ন জায়গায় লিখেছেন আপনার ওয়েবসাইটে, আপনার পেজে, কিন্তু তারপরেও যদি আজকের আয়োজনে আরেকটু ক্লারিফিকেশন আপনি দিতে চান। যে প্রচারণাটা আছে এটার কোনো প্রমাণ আছে? যে এই যে যেমন বলা হচ্ছে যে শিশুর মৃত্যু হয়েছে, কোনো প্রমাণ আছে? কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এতজন শিশু মারা গেছে? কোন থানায় ডায়েরি হয়েছে? কোন আদালতে মামলা হয়েছে? এমনকি যেটা এটা ওষুধ প্রশাসন তো দেখে, ওষুধ প্রশাসনের কাছে কোনো রেকর্ড আছে যে এতজন শিশু মারা গেছে? কোথাও তো নাই। তো তাহলে এটা বানিয়ে বানিয়ে বলা, কারণ বানিয়ে বানিয়ে বললে তো সেটার উত্তর দেওয়া মুশকিল। একটা ঘটনা ঘটেছিল, এখন সেই ঘটনার সত্যর সাথে অসংখ্য মিথ্যা জুড়ে যদি একটা বয়ান তৈরি করা হয় তাহলে সেটাকে ফাইট করা মুশকিল হয়ে যায়। তারপরেও আমি ঘটনাটা বলি আর কি, তাহলে হয়তো সবার কাছেই হবে। সেটা হচ্ছে যে তখন 111 সরকার ওই কালাজ্বরের জন্য কিছু ওষুধ কিনবে, সরকারি ওষুধ কিনবে এবং ফান্ডটা দেবে ওয়ার্ল্ড ব্যাংক। তখন আমি পপুলারে চাকরি করতাম, মানে মার্কেটিং এর চিফ ছিলাম। আমি তো ডাক্তার, আমি তো ফার্মাসিস্ট না। আমি ওষুধ বানানোর কৌশল, দক্ষতা, সেটা শিক্ষা এটা আমার নাই। তো পপুলার ফার্মাসিউটিক্যাল সাপ্লাই দেয় এবং তারপরে সরকার থেকেই জানানো হয় 111 সরকারকে যে এই ওষুধের তো প্রায় 90% রোগী ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের 60 থেকে 70% রোগী ভালো হচ্ছে। এই ওষুধটা যেরকম কার্যকর থাকার কথা ছিল সেটা না। তো এটা নিয়ে ইনভেস্টিগেশন হয়, মাঠে লোক যায়, আমিও ছিলাম সেই টিমে। হ্যাঁ, রোগী ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যত পরিমাণে রোগী ভালো হওয়ার কথা ছিল সেই পরিমাণে রোগী ভালো হচ্ছে না। এটা ভ্যালিড একটাই। আমি ফিরে আসলাম, আমি ফিরে এসে অফিসকে বললাম যে এটা একটা কোয়ালিটি ইস্যুস আছে, এটা আমাদের রিকল করা উচিত। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোয়ালিটি ফেলিওর যদি হয়, কোয়ালিটি ইস্যুস যদি থাকে, তাহলে সেটা মার্কেট থেকে রিকল করা যায়, করে রিপ্লেস করা যায়। এবং ওই সাপ্লাইয়ের ওই যে ওয়ার্ক অর্ডার ছিল, কার্যাদেশের একটা ক্লজও ছিল যে এটাকে রিকল এবং রিপ্লেস করা যাবে কোয়ালিটি ইস্যু থাকলে। তো আমরা চিঠি দিই, পপুলার থেকে চিঠি দেওয়া হয় যে এটা আমরা রিকল করতে চাই, ফেরত আনতে চাই এবং এটা আমি রিপ্লেস করে দেবো নতুন ইয়ে দিয়ে, স্টক দিয়ে। তো যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড, তো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনকারেন্স মানে তার একটা অনুমোদন লাগবে, তো সরকার এটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পাঠায় এই চিঠিটা, আমাদের চিঠিটা। এর মধ্যে একটা বিভিন্ন জায়গায় একটা টেস্ট রিপোর্ট পাঠায় দেওয়া হয় যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই এবং এটা পত্রিকায় চলে আসে যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই, এটা কেলেঙ্কারি ইত্যাদি বলে একটা সিরিয়াস একটা বিধিগিচ্ছিরি অবস্থা তৈরি হয়। তো তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট আসে, একটা ইনভেস্টিগেশন হয় এবং পপুলার নিজেও একটা ইনভেস্টিগেশন করে নিজের ভেতরে যে কি হয়েছে এবং কোয়ালিটি ফেলিওরটা আইডেন্টিফাইড হয় এবং কি কারণে হয়েছে সেটা খুবই কমপ্লেক্স সায়েন্টিফিক ইস্যুস। আমি সেটা ওটা পপুলার বলতে পারবো, তার কোম্পানি তো আছে এখন, তারা বলতে পারবে। এটা অনেক আগের ঘটনা, 2007-এর ঘটনার সময়। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এই যে এক্সপ্লানেশনটা, পপুলার যে এক্সপ্লানেশন, সেটাকে গ্রহণ করে এবং রিকল এবং রিপ্লেস করার অনুমোদন দেয় ওয়ার্ল্ড ব্যাংক এবং পেমেন্টও পেয়ে যায়। ওয়ার্ল্ড ব্যাংকই পেমেন্ট করে দেয় পপুলারকে। হ্যাঁ, সো এটা তো পুরোটা একটা পদ্ধতি, প্রসেস মেনে হয়েছে, এমন না যেটা বাংলাদেশের। এই কথা কি সত্যি? এই ঘটনার পর আপনার চাকরি চলে গিয়েছিল এই ফার্মাসিউটিক্যালস থেকে? না না, আমার চাকরি যাবে কেন? আমি তো প্রোডাকশনের সাথে যুক্ত না, তো আমার চাকরি যাবে কেন? মানে এই যে পুরো জিনিসটা যে মেডিয়েট করা, মানে এটাকে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রেটেড ডিপার্টমেন্ট শুনানির সামনে যে হাজির থাকা এবং ওয়ার্ল্ড ব্যাংকে যে ডকুমেন্টেশন দিয়ে কনভিন্স করা যে এইটা কোনো ক্রিমিনাল অফেন্স না,
এটা একটা উইলফুল নেগলিজেন্স না, এটা একটা কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটে থাকে। সেটা ওয়ার্ল্ড ব্যাংকে কনভিন্স করেছে আমি 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 একমাত্র আমি এখানে শুনানিতে ডিফেন্ড করেছি। তো আমার চাকরি যাবে কেন? আমাকে তো পুরস্কৃত করা উচিত। এবং ইনফ্যাক্ট এই ঘটনাটাকে আমি মেডিয়েট করতে পেরেছিলাম ভালোভাবে, সেই জন্য আমাকে ইনসেনটিভ দেওয়া হয়েছিল কোম্পানিতে। ওই কোম্পানির ওই পপুলার আমি চলে আসার পরেও ঘটেছে কোয়ালিটি ফেলিয়ার, ইনসেপ্টারও হয়েছে, এমনকি বেক্সিমকোরও হয়েছে। আপনি দেখেন, খুঁজলেই পাবেন। বেক্সিমকোর কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা হয়েছে আমেরিকা, হ্যাঁ, ওখান থেকেও রিকল করতে হয়েছে। তো এইটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কারেন্ট সিচুয়েশন নিয়ে দেশে থাকা মানুষের থেকেও আপনি দ্রুত তথ্য পেয়ে যান, অনেক সময় অনেক ডকুমেন্টস আপনি হাজির করেন আপনার ভিডিওগুলোতে। সেজন্য আপনার ওয়ার্কফোর্স কি বাংলাদেশেও রয়েছে? মানে কিভাবে আসলে আপনি কাজটা করেন? যেমন একটা চ্যানেল যদি হয় তার অনেক মানুষ রয়েছে, আপনার চ্যানেলটা আসলে কিভাবে রান করে? বাংলাদেশেও আপনার এজেন্টস আছে? আমি তো কিছু সাহায্য নেই, যেমন আমার কিছু কখনো কোনো ডকুমেন্টেশনে যদি দরকার পড়ে, আর্কাইভে যদি যেতে হয়, আমি রিকোয়েস্ট করি কাউকে। অনেকে আছে বললেই এটা করে দেয়, খুব দ্রুততার সাথে করে দেয়। বেশ কয়েকজন আছে যারা এটা তথ্যগুলো সংগ্রহ করে আমাকে দেন, কিন্তু আমাকে বলতে হয় আমার এটা দরকার, আমার এই আর্কাইভে দরকার, এই পত্রিকার ইয়েটা দরকার, এইটা। আর 2 নম্বর হচ্ছে যে এখন তো গ্লোবাল যেটা আর্কাইভ কিনে নিতে হয়, তো সেই জিনিসগুলো আমি কিনে নিই। আর অসংখ্য মানুষ আমাকে নানা ধরনের তথ্য পাঠায়, সেই জিনিসগুলো আমি ভেরিফাই করে নিই। আমি নিজে ভেরিফাই করে নিই, যদি যেটা ভেরিফাইড হয়ে সত্য বলে আমি বুঝি, তাহলে সেটাকে আমি গ্রহণ করি। তবে এটা অনেক সময় যায়, যদিও আমার কিছু ব্যাকগ্রাউন্ড পড়াশোনা এটাকে হেল্প করে, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার টিমে লোক না, আমার টিমে কোনো লোক নেই। আমি এবং ছাড়া কোনো লোক নাই। কিছু 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 খুবই স্পেসিফিক এপিসোডে কেউ হেল্প করে, এবং যারা হেল্প করে আমার গবেষণার জন্য, তাদের নাম ওই এপিসোডে লেখা থাকে যে কারা এটা আমাকে হেল্প করেছে। আপনি কি কখনো পপুলিজম দ্বারা বায়াসড হন? অনেকেই বলেন যে যেমন এখন ইসলামিক পপুলিজম দ্বারা আপনি বায়াসড হয়ে আছেন, এই অপবাদ নিশ্চয়ই আপনার কান পর্যন্ত গেছে, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন। কিংবা ভিউ বেশি হবে এরকম কথা বলেন, এরকম অভিযোগও আছে আপনার, আপনি কি বলবেন? আমার তো কিছু বলার কথা আছে, আমি কিছু কথা বলতে চাই, সেজন্য আমি ভিডিও বানাই। হ্যাঁ, যেমন যে পেইন্টিং করে সে কিছু বলতে চায়, সেজন্য সে পেইন্ট করে। যে কবিতা লেখে সেও কিছু বলতে চায়, সেই জন্য সে কবিতার ছন্দে সে কবিতা লেখে। যে সাহিত্য করে সেও কিছু বলতে চায়। একজন রাজনৈতিক নেতা সে কিছু বলতে চায়, আমিও কিছু বলতে চাই। আমি কি বলতে চাই আসলে? আমি বলতে চাই হচ্ছে, শুধু আমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার একটা ইমাজিনড ওয়ার্ল্ড আছে, কল্পনার একটা জগৎ আছে, সেটা তোমারও আছে। আমরা এই কল্পনার জগৎ নিয়ে ফাইট করি। আমার একটা কল্পনার জগৎ আছে, আমি যখন দেখি যে আমার বাস্তবের জগৎ আর কল্পনার জগতের মধ্যে ফারাক, আমি তখন বাস্তবটাকে কল্পনার কাছে নিয়ে যেতে চাই। সেটাই আমার অ্যাক্টিভিজম। এবং আমি যখন কাছাকাছি নিয়ে চলে যাই, আমি যদি সত্যি সত্যি করে ফেলতে পারি, সেটা বিপ্লব। হ্যাঁ, তো তাহলে তো আমি আমার বলার কথাটাকে, আমি আমার স্বপ্নটাকে আমি যদি বাস্তব করে তুলতে চাই, আমি একা তো পারবো না, আমার সাথে লোক লাগবে, আমার সাথে অসংখ্য লোক লাগবে। আমি যদি বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখি, তাহলে আমার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে লাগবে আমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য, এবং আমার স্বপ্নটাকে সবার স্বপ্ন বানায় তোলার জন্য। তো আমার স্বপ্নটাকে যদি আমি সবার স্বপ্ন বানায় তুলতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি সবার ভাষায় কথা বলবো, সবার ভেতরের বেদনাটাকে স্পর্শ করার চেষ্টা করব, এবং আমার বেদনাটা সবার বেদনা হিসেবে তৈরি করার চেষ্টা করব, এবং তারপরেই সবাই আমার স্বপ্নটাকেও দেখা শুরু করবে। এটাই তো রাজনীতি। তো এখন যদি কেউ বলে যে মানুষ যেটা শুনতে চায়, মানুষ তো শুনতে চায় স্বপ্নের কথা, মানুষ তো শুনতে চায় ভালোবাসার কথা, মানুষ তো শুনতে চায় পৃথিবীর আকাশ হবে মধুময়, বাতাস হবে মধুময়। হ্যাঁ, আমরা করব জয়, একদিন আমরা এমন একটা দেশ তৈরি করব যেই দেশে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যেই দেশে শুধুই আনন্দ। এরকম একটা দেশ তো সবাই চায়। তো আমি যদি সেই স্বপ্নের কথা বলি, তাহলে সেটা পপুলিজম হবে কেন? যেটা সবার চাওয়া, সেটা তোমারও চাওয়া, তুমিও চাও যে আমি এমন একটা দেশ চাই যে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না। আমি এমন একটা দেশ চাই যে দেশে রাস্তায় কোনো ভিখারি থাকবে না। আমি এমন একটা দেশ চাই যেখানে মাথার উপরে সবার ছাদ থাকবে। আমি এমন একটা দেশ চাই যেখানে সবাই কাজ করবে, যেখানে এমন একটা দেশ চাই যেখানে কেউ বেকার থাকবে না। আমি এমন একটা দেশ চাই যেখানে কেউ কাউকে অপমান করবে না। আমি এমন একটা দেশ চাই যেখানে আমি সবকিছু বলতে পারবো, সব কথা বলতে পারবো, সমস্ত কবিতা লিখতে পারবো, আমার মনের যা আশা, যা আকাঙ্ক্ষা, বুক চিল্লাই আমি বলতে পারবো সারা মাঠ জুড়ে। আমাকে কেউ কখনো থামিয়ে দেবেন।
এরকম একটা দেশ তো আমরা চাই, এরকম একটা সমাজ তো আমরা চাই, সারা পৃথিবী জুড়ে চাই। আমি যদি সেই কথা বলি, আমি যদি সেই সাম্যের কথা বলি, তাহলে সেইটা কেন পপুলিজম হবে? সেটাই রাজনীতি আমার। আমি এই রাজনীতি করতে চাই। তো আমি তো বলি যে আমি এমন একটা সমাজ চাই, আমি এমন একটা রাষ্ট্র চাই যেখানে কাজের বুয়ার ছেলে জেনারেল হবে। আমি এমন একটা দেশ চাই যেখানে গার্মেন্টস শ্রমিকের ছেলে ডাক্তার হবে। আমি এমন একটা দেশ চাই যেখানে শ্রমিকের ছেলে রাষ্ট্রপতি হবে। তাহলে সেই স্বপ্নটা আমি দেখাবো না তাকে? আমি তো দেখাইতে চাই। এটাই আমার রাজনীতি এবং এটাই আমার ইমাজিনেশনের পৃথিবী, এটাই আমার কল্পনার পৃথিবী। আমি এই কল্পনার পৃথিবীর কাছে পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে যেতে চাই। আমি তো এখন একটা পৃথিবী চাই যেখানে ফিলিস্তিনে Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. বোমা পড়ে না, যেখানে গাজায় মানুষ মারা যায় না, শিশুরা মারা যায় না, তাহলে সেই কথা আমি বলতে পারবো না কেন? সেটা কেন পপুলিজম হবে? সেটা কেন ইসলামপন্থা হবে? সেটা পৃথিবীর মানবতার ভাষা। লাভলি, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমার প্রশ্ন এটা ছিল যে আপনি কেমন বাংলাদেশ চান। আমার মনে হয় আমি আমার উত্তর অনেকখানি পেয়ে গিয়েছি। তবে এত স্বপ্নের যে বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে এত আশা, এত আকাঙ্ক্ষা, এত দিবা স্বপ্ন, রাত্রি স্বপ্ন, সবকিছু, সেই বাংলাদেশে কেন আপনি এখনো আসছেন না, সেই প্রশ্নটা অনেকের মনে। সেই প্রক্রিয়াটি কতটা জটিল? আমার তো বাংলাদেশে যাওয়ার প্রক্রিয়া অসম্ভব জটিল। কারণটা হচ্ছে যে আমি তো রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি এখানে। তো পলিটিক্যাল রিফিউজি আমি এই স্ট্যাটাসটা পাইছি এটা বলে যে হুইচ ওয়াজ ট্রু, যে আমার জীবন আশঙ্কা আছে বাংলাদেশে। তো আমি এই স্ট্যাটাসটা যদি ছেড়ে দেই তাহলে আমাকে বলতে হবে আমি রিফিউজি স্ট্যাটাসটা ছেড়ে দিতে চাই, কারণ দেশে আমার কোনো এখন বিপদ নাই, আমাকে ইমিগ্রেন্ট বানিয়ে দাও। there is a slight chance যে বলতে পারে তারা যে ঠিক আছে তুমি তাহলে চলে যাও, কারণ অ্যান্টি ইমিগ্রেন্ট তো পিপল আছে সব দেশেই, তাই না? যদি আমাকে লিগালি তারা বলতে পারে, যদি আমাকে বলে, তাহলে আমার এখানকার সব কিছু একদম ক্লোজ করে আমাকে দেশে চলে যেতে হবে। সেটা একটা ডিজাস্টার হয়ে যাবে, মানে আমার জন্য ডিজাস্টার হবে। আমার বাচ্চা এখানে পড়াশোনা করছে, তার জন্য তার পড়াশোনার খরচ আমি এখানে চাকরি করার জন্যই দিতে পারি। আমার এখানে এডুকেশন লোন আছে, আমার পিএইচডি শেষ হবে না, আমি পিএইচডি করতেছি, আমি পিএইচডি শেষ করতে পারবো না। এই পিএইচডির জন্য আমার লোন আছে, সেই এডুকেশন লোনটা আমাকে মাসে মাসে শোধ করতে হয়। বাসার জন্য লোন আছে, বাসার লোন আমাকে শোধ করতে, আমি এই সমস্ত টাকা পয়সা কোথা থেকে দেবো? আর যদি এটা মনেই করা হয় যে না ঠিক আছে আমি এগুলো বাদ দিলাম, করে ফেললাম, এগুলো সত্য করে আমি চলে গেলাম, বাংলাদেশে যে আমি করবোটা কি? বাংলাদেশে যেহেতু আমার পেট চালাইতে হবে, তাই না? আমি এখানে চাকরি ছেড়ে দিয়ে গেলাম, বাংলাদেশে যেতে হলে আমার একটা চাকরি খুঁজতে হবে। হ্যাঁ, আমি এখন যেভাবে স্বাধীন একটা অ্যাক্টিভিজম করতে পারি, বাংলাদেশে যে কি আমি সেই স্বাধীন অ্যাক্টিভিজম করতে পারবো? পারবো না। তো আমার আসলে যতদিন চাকরি আছে ততদিন চাকরি করে আমি যদি যাওয়া আসার মধ্যে থাকতে পারি, যে আমি এখানে আসলাম, আমি গেলাম, ছুটি নিলাম, বা আমি ইভেন 3 বছরের ছুটি নিতে পারি, কিন্তু স্টিল আমার চাকরিটা তো থাকে, তাহলে আমি যে 3 বছর যে বাংলাদেশে থাকলাম, অ্যাক্টিভিজম করলাম, আবার চলে আসলাম, এরকম যদি হয় তাহলে এটা আমার জন্য বেস্ট অপশন। প্রবাবলি সেই রকম একটা কিছুই হবে, দেখা যাক। আমি সম্ভবত দেশে যেতে পারবো খুব শীঘ্রই, সেই রকম একটা ব্যবস্থা হচ্ছে, বাংলাদেশ সরকার থেকেও ফ্রেঞ্চ গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলছে। সেটা যদি হয় তাহলে হয়তো আমি এই বছরের শেষ নাগাদ বাংলাদেশে প্রথম যেতে পারবো, কিছুদিন থাকবো, তারপরে আবার এসে আবার যাব, এইরকম যাওয়া আসার মধ্যে হয়তো আমাকে থাকতে হবে। যদি এমন কিছু হয় যে আমি বাংলাদেশে এমন কিছু করতে পারছি যেটা স্বাধীনভাবে আমি করতে পারবো, আমাকে অফিস থেকে চাপ দেওয়া হবে না যে এটা করা যাবে না, ইয়ে করা যাবে না, এরকম যদি কিছু হয় তাহলে হয়তো আমি পার্মানেন্টলি থেকে যেতে পারবো। আমি তো একটা ইনস্টিটিউট করার চেষ্টা করছি, যেটা ঢাকা ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। সেটা যদি হয়ে যায় তাহলে এরকমও হতে পারে যে অনেকগুলো কাজ চলছে, তো যদি সেরকম হতে হয় তাহলে আমি হয়তো ওটার কাজেই আমি পুরোপুরি ফুল টাইম এনগেজ হয়ে ওইখানে কাজ করব। দেখা যাক কোনটা হয়। শেষ প্রশ্নটি করতে চাই, নতুন বাংলাদেশ যে কথা বলি আমরা, সেই নতুন বাংলাদেশের দিকে আমরা কতটা এগিয়ে যাচ্ছি, বা যে স্বপ্নের বাংলাদেশের কথা আপনি বলেন সেটি অর্জন কোন পথে এগুলো সম্ভব বলে মনে করেন? আমরা তো প্রত্যেক দিনই আগাচ্ছি, আমাদের তো অগ্রসর হওয়াটা তো থেমে নাই। হ্যাঁ, আমরা একটু একটু করে হলেও আগাচ্ছি, এবং সেটাই হয় আসলে, ইতিহাসে সেটাই নিয়ম যে আমরা সবসময় অল্প অল্প করে আগাই। মানে এই অল্প আগানোটা অনেক সময় পছন্দ হয় না আমাদেরকে, আস্তে আস্তে যে অগ্রসর হওয়াটা এটা পছন্দ হয় না। সেই জন্য আমরা একটা উল্লম্ফন চাই, মানে এক লাফে পার হয়ে যেতে চাই সময়টাকে, সেইটাকেই বলা হয় বিপ্লব, যে আমরা এক লাফে যেন পার হয়ে যেতে পারি। সেরকম একটা বিপ্লবের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমাদের ছিল, যেটা আমরা করেছি। আমরা লাফটা দিতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আগামী কয়েক বছর আমরা আসলে কিভাবে চালাবো দেশটাকে।
বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা এলিটস, বাংলাদেশে যারা চালায়, তারা বাংলাদেশের সম্পদটাকে পাচার করে, এবং এটাই সমস্ত দুর্দশার একটা মূল কারণ। এই সম্পদটা যদি দেশে থাকতো তাহলেই দেশের অগ্রগতি কেউ থামাতে পারত না। বাংলাদেশ একটা খুবই সুবিধাজনক অবস্থার মধ্যে আছে, পাশে চীন, এবং আমরা গেটওয়ে এই সাউথ ইস্ট এশিয়ার, এবং এই জায়গায় বড় ধরনের পরিবর্তন হবে, অর্থনৈতিক পরিবর্তন হবে, বাংলাদেশের ইকোনমি ভালো হবে, এবং বাংলাদেশের ইকোনমি খুবই ভালো হবে ফিউচারে যদি আমরা এটাকে ভালোভাবে ট্যাপ করতে পারি এবং এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। দূর দেশ থেকে আপনি অনেক ভালো থাকুন, নিশ্চয়ই বাংলাদেশে আসার যে আপনার আকাঙ্ক্ষা সেটি খুব তাড়াতাড়ি পূরণ হবে। অনেক শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের মনের প্রশ্নগুলো নিয়ে আবারও হাজির হব নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন এই আশায় শেষ করছে আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।